স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। আত্মবিধ্বংসী সভ্যতা ছেড়ে নতুন সভ্যতা গড়তে বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাংককে বিমস্টেক সম্মেলনে তরুণদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে পুনর্ব্যক্ত করলেন 3-0 নতুন পৃথিবী গড়ার আহ্বান। বাংলাদেশ সঠিক পথেই এগুবে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, যে কোনো দেশ বদলাতে হলে পরিবর্তন আনতে হবে পরিচালনা পদ্ধতিতেও। বৃহস্পতিবার বেলা 2:45টার দিকে ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেকভুক্ত দেশ ছাড়াও তার বক্তব্যে উঠে আসে সারা বিশ্ব। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিশ্বের আত্মবিধ্বংসী সভ্যতা ছেড়ে নতুন সভ্যতা গড়ার আহ্বান জানান। পুরো সমস্যাটা তৈরি হয়েছে তার কারণ আমরা নিজেরাই আমাদের এই সভ্যতাকে তৈরি করেছি। আমাদের নতুন করে সাজাতে হবে। আমাদের কাছে বিকল্প আছে। এটা এমন নয় যে ভয়ের বিষয়। আমাদের সচেতনভাবে থাকতে হবে যেন এটা ভিন্নভাবে এবং ভালোভাবে করা যায়। তরুণদের বিশ্বের ভবিষ্যৎ উল্লেখ করে উদ্যোক্তা হবার আহ্বান জানান ডক্টর ইউনূস। পুনর্ব্যক্ত করেন 3-0 নতুন পৃথিবী গড়ার। আমি নতুন প্রজন্মকে বলতে চাই, তোমরা মানব জাতির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। আর নতুন এই প্রজন্মের কাছে আছে আরো নতুন নতুন অনেক ধারণা। এসব নতুন ধারণা নিয়ে সামনে এগিয়ে আসতে হবে এবং এই ধারণাগুলো কাজে লাগাতে হবে। উদ্যোক্তা হিসাবে নিজেদের তৈরি করতে হবে। বাংলাদেশ সঠিক পথে এগোবে উল্লেখ করে যে কোনো দেশ বদলাতে পরিচালনা পদ্ধতির পরিবর্তনে জোর দেন ডক্টর ইউনূস। যে কোনো দেশ বদলাতে হলে পদ্ধতি পরিবর্তন খুব জরুরি, আর পদ্ধতি পরিবর্তন ছাড়া কোনো দেশ এগোতে পারে না। বাংলাদেশও সঠিক পথে এগোবে, এগিয়ে যাবে। ইউনূস বলেন, দারিদ্র্য দূর করতে অর্থ নয়, দরকার কর্মক্ষেত্রের। বক্তব্যে জোর দেন মানবাধিকার সুরক্ষার বিষয়েও। বিমস্টেক চ্যালেঞ্জ না করলে কিছুই বদলাবে না উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, নতুন পথ তৈরি করেই সামনে এগোতে হবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। অবশেষে কাল ব্যাংককে বৈঠক হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বেলা 11:30টার দিকে এই বৈঠক হবার কথা রয়েছে। বৃহস্পতিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর নৈশভোজে পাশাপাশি দেখা গেছে এই দুই বিশ্ব নেতাকে। দুই দেশের সরকার প্রধানের শুক্রবারের বৈঠকে আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে এরই মধ্যে। কারণ 5ই আগস্ট সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অবস্থান করা নিয়ে এক ধরনের আলোচনার জন্ম দিয়েছে দিল্লি। এবারের বৈঠকে দুই দেশের মধ্যে নতুন সম্পর্কের যাত্রা শুরু হতে যাচ্ছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। বৈঠকে তিস্তা সহ ভারতের সাথে বাণিজ্য, জলবায়ু সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে দুই দেশের প্রধানের মধ্যে। অন্যদিকে গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইবে কিনা বাংলাদেশ, সেই বিষয়টিও আলোচনায় রয়েছে। এই বৈঠককে কেন্দ্র করে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে দুই দেশের পররাষ্ট্র সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো। ভিন্ন প্রসঙ্গ, বাংলাদেশ সহ বিশ্বের শতাধিক দেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক বৃদ্ধির প্রভাবে ব্যাপকভাবে কমে যেতে পারে রপ্তানিকারকরা বলছেন, শুল্ক বৃদ্ধির কারণে একদিকে দেশটিতে পণ্যের দাম বেড়ে যাবে, অন্যদিকে সক্ষমতা হারাবে ভোক্তারা। রপ্তানিকারক ও গবেষকরা বলছেন, বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক কমায় এবং তুলা আমদানিতে দর কষাকষি করতে পারে, তাহলে লাভবান হবে দেশ। বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় বাংলাদেশও আছে। বাংলাদেশের পণ্যের উপর গড়ে শুল্ক ছিল 15%, যা বাড়িয়ে 37% করেছে দেশটি। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ পণ্য রপ্তানি করলে দেশটিকে 15% শুল্ক দিতে হতো, কিন্তু বিপরীতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে পণ্য রপ্তানি করলে দিতে হতো 74% শুল্ক। নতুন এই শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বেড়ে যাবে, চাপ বাড়বে ভোক্তার উপর। ফলে দেশটিতে রপ্তানি কমে যাওয়ার শঙ্কা রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশগুলোর। যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপটা হঠাৎ করে অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতোই অবস্থা।
এতে বাংলাদেশের পোশাক খাত বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের প্রধান রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। তবে এর বাইরেও বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে জুতা, টেক্সটাইল সামগ্রী ও কৃষি পণ্য। তার বিপরীতে আমদানি করে খাদ্যশস্য, বীজ, সয়াবিন, তুলা, গম, ভুট্টা, যন্ত্রপাতি, লোহা ও ইস্পাত পণ্য। গত বছর দেশ দুটির দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল প্রায় $10.6 বিলিয়ন, যার মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে রপ্তানি করে $2.2 বিলিয়ন পণ্য, আর বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে প্রায় $8.5 বিলিয়ন মতো। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের 5টি প্রতিযোগী দেশ চীন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া। এর মধ্যে ট্রাম্প সরকারের নতুন শুল্ক নীতিতে যে শুল্ক বাড়ানো হয়েছে তাতে চীন ও ভারতের শুল্ক হার কম রয়েছে। আমদানিকারকরা বলছেন এখনই বাংলাদেশের যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক কমানোর সময়। আমরা যদি কোনোভাবে ওদের সাথে ট্রেড ডেফিসিটটা ঘাটতিটা পূরণ করতে পারি, ইম্পোর্ট বাড়াইতে পারি, ওদের মাল ডিটি আমাদের আছে সেটাকে যদি আমরা কমায় আনতে পারি, যদি সেটা কোনো মতে আমাদের এই ইন্ডিয়া পাকিস্তানের কাছাকাছিও চলে আসে, আমি বলছি না কম, ইভেন যদি সমানও হয়, আমরা কিন্তু ক্যাপাসিটি ওয়াইজ এবং ইনফ্রাস্ট্রাকচারগত ভাবে ওদের থেকে কিন্তু আমরা বেটার পারফর্ম করতে পারি বা পারবো। সেই ক্ষেত্রে কিন্তু আবার বাংলাদেশের পাল্লাটা ভারী হওয়ার সুযোগ থাকে। তাহলে আসলে এটা ডিপেন্ড করতেছে কিন্তু কিছুটা আমাদের দেশের অ্যাডমিনিস্ট্রেশনের উপরেও, যে তারা এটাকে কিভাবে ইমিডিয়েটলি মোকাবেলা করতেছে। বাংলাদেশের তুলা ও সয়াবিন বীজের আমদানির বড় উৎস যুক্তরাষ্ট্র। এসব বিষয় তুলে ধরে দেশটির সাথে এখনই দ্বিপাক্ষিক দর কষাকষি করে শুল্ক কমিয়ে আনার সুযোগ রয়েছে বলছেন গবেষকরা। আমাদের একটা সুযোগ আছে কিন্তু, যে আমরা যেটা রপ্তানি করছি তার 90% হলো তৈরি পোশাক। সেই তৈরি পোশাকের একটা বড় পার্সেন্ট তোমাদের তুলা আমদানি করে আমরা সেটা তোমাদের কাছে রপ্তানি করছি, যে তুলা আমদানিতে আমরা কোনো শুল্ক আরোপ করিনি। এটা একটা আমাদের বার্গেনিং একটা পয়েন্ট হতে পারে দ্বিপাক্ষিক। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক পর্যালোচনা করা হচ্ছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। বিভিন্ন দেশের পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে বিশ্বজুড়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তকে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা বলছেন খোদ যুক্তরাষ্ট্রের মিত্ররা। এসেছে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও। 100 বছরের মধ্যে বিশ্ব বাণিজ্যে এটাই সবচেয়ে বড় পরিবর্তন বলে উঠে এসেছে বিবিসির এক বিশ্লেষণে। বরাবরের মতো আবারও বিতর্কিত ট্রাম্প। বিভিন্ন দেশের পণ্যে উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণায় তীব্র সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরোধিতায় নেমেছে চীন, জাপান, যুক্তরাজ্য সহ আরও অনেক দেশ। ট্রাম্পের নতুন করে এই শুল্ক আরোপ বিশ্ব অর্থনীতিতে চরমভাবে আঘাত করবে বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন। 20% শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় হুঁশিয়ারি পাল্টা ব্যবস্থা নেওয়ার। মার্কিন প্রশাসনের নতুন করে শুল্ক আরোপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিংও। চীনা পণ্যে 34% শুল্ক আরোপ করায় এসেছে পাল্টা পদক্ষেপের ঘোষণা। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যে 24% শুল্ক আরোপের শিকার জাপান। বাড়তি এই শুল্ক আরোপের তীব্র সমালোচনা করছে দেশটি। যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক পদক্ষেপ খুবই দুঃখজনক। এটি জাপানের উপর প্রয়োগ না করার জন্য আমি তীব্র আহ্বান জানাই। ট্রাম্পের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ যুক্তরাজ্য। এসেছে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এদিকে আরোপিত 36% শুল্ক সমঝোতার মাধ্যমে কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। প্রায় 60টি দেশে শুল্ক আরোপ করেছে ট্রাম্প, যা কার্যকর হবে আগামী 9 এপ্রিল থেকে। শুল্ক আরোপ করা হয়েছে ভারতে 26, পাকিস্তানের উপর 29, সুইজারল্যান্ডে 31, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম মিত্র ইসরায়েলে শুল্ক আরোপ হয়েছে 17%। তবে ট্রাম্পের নতুন এই তালিকায় নেই রাশিয়া, কানাডা, মেক্সিকো, উত্তর কোরিয়ার নাম। আগেই কানাডা ও মেক্সিকোতে 25% শুল্ক চাপিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। দেশের খবর। সারা দেশে চলছে জমজমাট ঈদ রাজনীতি। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামাত ও এনসিপির সম্ভাব্য প্রার্থীরা ঈদ উৎসবকে কাজে লাগিয়ে স্ব এলাকায় চালাচ্ছেন ব্যাপক গণসংযোগ। জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়, ঈদ পুনর্মিলনী, মতবিনিময় সভা ও সেমিনারে অংশ নিয়ে কৌশলে জানান দিচ্ছেন নিজেদের প্রার্থিতা।
বিলবোর্ড, ব্যানার, পোস্টার এবং ফেস্টুনের মাধ্যমেও ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এতে দেশ জুড়ে জমে উঠেছে ঈদ কেন্দ্রিক ভোটের রাজনীতি। দিন যত গড়াচ্ছে ততই জাতীয় নির্বাচনমুখী হচ্ছে রাজনৈতিক নেতারা। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। বিশেষ করে পতিত আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে হামলা মামলা এড়াতে দীর্ঘদিন এলাকায় না গেলেও এবার নির্বাচনকে সামনে রেখে ঈদে গ্রামমুখী হয়েছেন বিএনপি, জামায়াত সহ বিরোধী দলের নেতারা। সাধারণ মানুষ সহ কর্মী সমর্থকদের আরও চাঙ্গা করতে নিজ নির্বাচনী এলাকায় ছুটে গেছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। অবশ্য এবার নতুন করে এলাকায় গেছেন নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতারা। এতে নতুন মাত্রা পেয়েছে মাঠের রাজনীতিতে। কয়েকটি স্থানে তাদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনাও ঘটেছে। গাড়িবহর নিয়ে বড় শোডাউন করেছেন অনেকেই। ঈদ উপহার দেওয়া সহ জনসম্পৃক্ত আরও নানা কর্মসূচির মাধ্যমে ভোটের মাঠে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন তারা। ঈদের আগে রমজানে ইফতার মাহফিলের মাধ্যমে গণসংযোগ করছেন অনেকে। টাঙ্গাইল 5 সদর আসনে ঈদ পরবর্তী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। জনগণ হারানো ভোটের অধিকার ফিরে পাওয়ার অপেক্ষায়। বিএনপি সবাইকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠনের পরিকল্পনা করছে বলেও জানান তিনি। দেশনায়ক তারেক রহমান এটিও বলেছে সকলকে নিয়ে আগামী দিনে একটি জাতীয় সরকার করবে, দলকে এগিয়ে নেওয়া এবং জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবং দেশ গঠনের ক্ষেত্রে। ঈদ পরবর্তী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। টাঙ্গাইলের ঘাটাইলে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন কেন্দ্রীয় নেতা সাইফুল্লাহ হায়দার। 8টি ইউনিয়নে বিভিন্ন জায়গায় আমি জনসংযোগ করেছি এবং মানুষের ভালো রেসপন্স সেখানে পাচ্ছি। আমাদের যে সমর্থন, এই নতুন দলের প্রতি তাদের যে আকাঙ্ক্ষা, শোষণ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ব্যাপারে তাদের বক্তব্যে সেটা ফুটে উঠেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার বাংলাদেশ পার্টি 50টি আসন থেকে নির্বাচনে অংশ নেবে। দুপুরে বরিশাল প্রেস ক্লাবে ঈদ পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে একথা জানান দলটির সাধারণ সম্পাদক। তো এবি পার্টি আসলে জোটের রাজনীতিতে কোন জায়গাতে পজিশনটা নেবে এটা এখনো সিদ্ধান্ত হয় নাই। আমরা ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করছি 35 থেকে 50টা আসনে আমাদের প্রার্থীদেরকে পরিচিত করানো। মাদারীপুরে গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সহসম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। এখন আমরা দল গুছাচ্ছি, এখন আমরা ইউনিয়ন কমিটিগুলো করছি, যেহেতু এখন একটা ভালো সময় আমাদের এখন আর পুলিশি বাধাটা যেহেতু নাই, আমাদের লোকজনকে ওরকম গ্রেপ্তার করার কোনো প্রবণতা নাই, আমরা এজন্য এখন আমরা সাংগঠনিক কাজেই বেশি ব্যস্ত আছি। বিভিন্ন অপপ্রচার থেকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন হওয়ার প্রত্যাশার কথা তুলে ধরেন নেতারা। মেহেদি হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ঈদের টানা ছুটিতে সমুদ্র সৈকত, পাহাড়, পর্যটন কেন্দ্রগুলো লোকে লোকারণ্য। শিশু থেকে শুরু করে সব বয়সীরা প্রকৃতির মাঝে নিচ্ছেন স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘ ছুটি থাকায় পর্যটন ব্যবসা জমে উঠেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর কক্সবাজার সাগর সৈকত, মুখর অন্য জেলার পর্যটন কেন্দ্রগুলোও। সকাল থেকেই বিস্তীর্ণ সৈকতের কোথাও তিল ধারণের ঠাঁই নেই। জায়গা না পেয়ে পর্যটকরা ছুটছেন এক হোটেল থেকে আরেক হোটেলে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ভ্রমণ পিপাসু মানুষের। আমাদের গাড়ি ভাড়া নিচ্ছে 400 টাকা করে বেশি, 1400 টাকা। আমরা রুম ভাড়া নিচ্ছি 7000 করে পার ডে। প্রথমবার সমুদ্রতে আসছি, এর আগে আসিনি, তো অনেক ভালো লাগছে। সমুদ্র দেখার মাঝে অন্যরকম অনুভূতি। শনিবার পর্যন্ত পর্যটকদের এই ঢল অব্যাহত থাকবে বলে আশা ব্যবসায়ীদের। আমরা সবসময় বলি ছুটির দিনে ভ্রমণ নয়, ভ্রমণের জন্য ছুটি নিন, কারণ এখানে লোক সংখ্যা থাকার আছে 1 থেকে 1.5 লাখ, লোক আসে 3 লাখ। সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি পটুয়াখালীর কুয়াকাটায় ভিড় জমিয়েছেন হাজার হাজার পর্যটক দর্শনার্থী। গঙ্গামতি, ঝাউবন, শুটকিপল্লী সহ সকল পর্যটন স্পটে রয়েছে দর্শনার্থীদের উপস্থিতি। ঈদের ছুটি কাটাতে এখানে আসছি, সবাই অনেক মজা করছে। আমরাও ফ্যামিলি, আমরা 7 জন আসছি। 7 জন এসে খুব সিকিউরিটির সাথে আমরা ঘুরে যাচ্ছি, খুবই ভালো লেগেছে। গাজীপুরের বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো মুখর দর্শনার্থীদের পদচারণায়। দেশি বিদেশি বন্য পশু, পাখি, মাছ ও সরীসৃপ প্রাণী দেখতে সকাল থেকেই সাফারি পার্কে লম্বা লাইন। বিভিন্ন ধরনের বাঘ, ভাল্লুক, রাইডস, বিভিন্ন রকমের পশু পাখি আছে এবং পরিবেশটা খুব সুন্দর। আমাদের ফ্যামিলি সহকারে আমরা এই সাফারি পার্কে ঘুরতে আসছি। দূর দূরান্ত থেকে আসা ভ্রমণপ্রিয় মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে নাটোরের উত্তরা গণভবন। বিরল প্রজাতির নানা গাছপালা আর সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা।
এছাড়া রানী ভবানীর রাজবাড়ি, হাতলি বিল, চলন বিল সহ নানা দর্শনীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। মাসি মেসোর সাথে এসেছি, এখানে আসলে আমার খুব ভালো লাগছে। ঈদের দিনে সবাইকে দেখেছি, ঘোরাফেরা করছি। এখানে যে পরিবেশটা এক কথায় অসাধারণ। নড়াইলের পার্কগুলোতেও উৎসবমুখর পরিবেশ। চিত্রা নদীর তীরে নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে ডিসি পার্কে। সাথে যে বন্ধু বান্ধব নিয়ে আসছি, পরিবার নিয়ে আসছি, প্রত্যেক বছরই ভাই বোনরা একসাথে আসি। এখানে এসেছি, আমি আগেও একবার এসে গেছিলাম এখানে, তো ভালো লেগেছিল, এই জন্য আবার আসলাম, এখানে বেড়াতে আসলাম। ভালো লাগে এরিয়াটা আমার খুব। রাজবাড়ীর নদী তীরের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। সবচেয়ে বেশি আকর্ষণীয় রাজবাড়ীর ইউকে বিচ ও গোদার বাজার বিনোদন কেন্দ্র। নদীর তীরে আলাদা একটা অনুভূতি পাওয়া যায়, যেটা আসলে অন্য কোথাও পাওয়া যায় না। চৈত্রের গরমে নদীর কাছে ছুটছেন অনেকে। পদ্মার বুকে নৌকায় ঘোরা সহ বিভিন্ন আয়োজন রয়েছে বিনোদন কেন্দ্রগুলোতে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। ঈদের আনন্দকে বাড়ি দিতে এবার নবরূপে সেজেছে ঢাকার বিনোদন কেন্দ্রগুলো। পরিবার পরিজন নিয়ে আনন্দ ঘন সময় কাটাচ্ছেন নগরবাসী। রাজধানীর নব থিয়েটার ও বাংলাদেশ বেসামরিক জাদুঘরে আজও ছিল চোখে পড়ার মতো দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। প্রিয়জনের সাথে এসব স্পটে ঘুরতে পেরে খুশি তারা। নব থিয়েটার ঈদের চতুর্থ দিনেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নগরবাসী। প্রাকৃতিক পরিবেশে যেখানে একই ছাদের নিচে রয়েছে সব বয়সীদের বিনোদনের ব্যবস্থা। আমি এবার একটু ঢাকায় করেছি এবং ঢাকার বিভিন্ন স্থানে ঘুরেছি। প্রতি বছর ঘুরতে পারি না, এবারই প্রথম। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তাই তো পরিবার পরিজন নিয়ে রাজধানীর বিজয় সরণির নব থিয়েটার ও বেসামরিক জাদুঘরে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। অনেক 3D প্রিন্টার অনেক দেখতে পারলাম, আর খেলাধুলা করতে পারবো, আর অনেকগুলো মুক্তিযুদ্ধের এগুলো দেখতে পারলাম। আমার এখানে আসি অনেক খুশি হলো। বাচ্চাদের বিনোদনের জন্য এসেছি। যদি এটা সাজানো থাকতো তাহলে এটা অনেক সুন্দর লাগতো। তবে অনেক চেষ্টা করে অনলাইনে টিকিট নিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। রাস্তা খুবই ভালো ছিল, জ্যাম ছিল না, খুব মজা করে আসছি। কিন্তু মানে যেখানে যাচ্ছি ওখানেই লম্বা লাইন। 1 ঘন্টা হলেও এটা একটা মজাই অন্যরকম, কারণ কষ্টের ফলে একটা আনন্দ। বাচ্চাকে নিয়ে আসছি, নব থিয়েটার দেখবে। আমিও লাইনে দাঁড়িয়েছি, আমার লোক আছে লাইনে। আমি এখন এই পাশে অপেক্ষা করতেছি। নব থিয়েটার যখন আমি ম্যাপসে টিপলাম তখন দেখা যাচ্ছে অনলাইন অপশন আছে, কিন্তু অনলাইন অপশনে গেলাম কিন্তু ওখানে কোথাও ঢোকা যায় না, কোথাও টিকিটের কোনো অপশন নাই। উচ্ছ্বসিত দর্শনার্থীরা বলছেন শুধু ঈদ আনন্দের বিনোদন নয়, নব থিয়েটার ও সামরিক জাদুঘরের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কেও তাদের জানার অপূর্ব সুযোগ করে দিয়েছে। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। পরিবার ছাড়াই 4 দেয়ালের মাঝে সময় কাটে কয়েদিদের। তবে ঈদ যেন কয়েদিদের কাছে এক চিলতে আশার আলো। ঈদ আনন্দের আবহ ছড়িয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারেও। বন্দীদের জন্য ছিল বাড়তি আয়োজন। তারা পেয়েছেন পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ, খেতে পেরেছেন প্রিয়জনের রান্না করা খাবার। তাদের সাথে ক্ষণিকের জন্য সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত কারাবন্দীরা। বাবাকে ছাড়াই প্রথমবারের মতো ঈদ করতে হয়েছে 9 বছরের শিশু ঝুমার। তাই মায়ের সাথে কেরানীগঞ্জ কারাগারে কারাবন্দী বাবাকে দেখতে এসেছে। বাবা ও স্বামী ছাড়া তাই ঈদ ছিল তাদের জন্য অনেকটাই নিরানন্দের। আব্বুকে ছাড়া ঈদ করতে অনেক কষ্ট হয়েছে, তাই দেখতে আসছি। আব্বু প্রত্যেকদিন স্কুলে দিয়ে আসতো, আব্বুকে অনেক মিস করি। যারা দোষ করছে তাদের অ্যারেস্ট করুক, সমস্যা নাই। আর যারা নির্দোষী তাদের জন্য বিবেচনা করে জাস্টিফাই করে তারপর অ্যারেস্ট করে। এখন আমার হাজব্যান্ডও তো ভিতরে অসুস্থ হয়ে গেছে। ঈদুল ফিতরে কারা কর্তৃপক্ষ 3 দিনের জন্য বিশেষ সুযোগ দেওয়ায় অনেকে এসেছেন স্বজনের সঙ্গে দেখা করতে। কষ্ট তো অবশ্যই স্যার, কারণ ছেলেরা তো প্রথম ঈদ করছে বাবার ছাড়া, কান্নাকাটি করছে। ঈদের সময়টা বাবার সাথে কাটাতে পারি নাই, এটাই আর কি দুঃখের বিষয়। কষ্ট তো অবশ্যই লাগছে, ছেলের সাথে ঈদ করতে পারলাম না। আর সকাল থেকেই স্বজনদের আনাগোনায় পূর্ণ হয়ে ওঠে কেরানীগঞ্জ কারাগারের 2টি সাক্ষাৎকার ভবন। কারাবন্দী প্রিয় মানুষের সাক্ষাৎ পেয়ে আনন্দ অশ্রু গড়িয়েছে কারো কারো। কষ্ট, আমার কলচাটা ফাইটা যেতেছে। বাবা অনেক আদরের পোলা, এই পোলার লেগে আয়া থাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। দেখা করছি কালকা, আইসি আমার বাড়ি তো দূর অনেক, আমি তো রাইতাম না গেলে আমার ছেলে না দেখলে আমার। কারা কর্তৃপক্ষ বলছেন কারাবন্দীদের জন্য ঈদে টানা 3 দিন বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। সুযোগ পেয়েছেন বাড়ি থেকে আনা খাবার খেতে, ছিল বিনোদনের ব্যবস্থাও। সকাল 8টায় বন্দীদের জন্য ঈদের বিশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া 3 দিনের মধ্যে যে কোনো একদিন তারা বিশেষ সাক্ষাৎ করতে পারছে বাড়ির লোকজনের সাথে। এছাড়াও বাড়ি থেকে তারা বন্দীদের স্বজনরা রান্না করা খাবার নিয়ে এসেছিল গতকাল ঈদের পরদিন।
সেটা আমরা তাদেরকে যথাযথ প্রক্রিয়া তল্লাশি করে ভিতরে দেওয়া হয়েছে। কারাগারে কয়েদিদের অপরাধ জগৎ থেকে ফেরাতে তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। কাজ করছি তাদেরকে আলোর মুখ দেখানোর জন্য। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ। এখন দেখবেন ফ্রেশ নিবেদিত ঘরে ফেরার গল্প। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। একই সঙ্গে ঈদের চতুর্থ দিনেও অনেকে পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাতে কিংবা ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। এবার ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি পাওয়ায় ঈদ ভালো কেটেছে বলে জানান ট্রেনে ঢাকায় ফেরা যাত্রীরা। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে নেই কোনো প্রাণচাঞ্চল্য। বাসে ঢাকা ছাড়া বা আসা যাত্রীর সংখ্যা খুবই কম। বৃহস্পতিবার ঈদের আনুষ্ঠানিক ছুটি শেষ, স্বজনদের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফেরার পালা। কমলাপুর রেল স্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের সংখ্যা ছিল গত কয়েকদিনের তুলনায় কিছুটা বেশি। এই স্টেশনের যে ভিতরের পরিবেশগুলোতে যে স্মুথলি টলি টানার জন্য খুব এগুলোতে একটু হ্যারাস করেছে, বাকি সব আলহামদুলিল্লাহ ভালো। ওর স্কুল 7 তারিখ থেকে খোলা, সেজন্যই চলে আসছি আর কি। আমরা যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি বা আসার সময় কোনো সমস্যা হয়নি। অন্যদিকে যেসব মানুষ কর্মব্যস্ত জীবনে ফিরতে চান তারা আগে ভাগেই ঢাকায় ফিরছেন ভোগান্তি এড়াতে। মনে হয় যে অফিস আদালত যখন খুলবে ভোগান্তিটা হয়তো একটু বেড়ে যাবে। আগামীকাল থেকে হয়তো একটু বেশি লাগবে, এই কারণে খুব তাড়াতাড়ি চলে আসলাম। এদিকে কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে বেশিরভাগ ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে গেলেও চট্টগ্রাম ও রংপুর এক্সপ্রেস ছেড়ে যেতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে এবার ঈদে লম্বা ছুটি পাওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন সবাই। কক্সবাজার ডিনানি ঘুরে এসে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। ঈদের ছুটির মধ্যে সাধারণত আমরা দাদি বাড়ি নানি বাড়ি ঘুরতে যাই। ঈদে গেলে ফ্যামিলি নিয়ে উঠতে পারতাম না, এখন খুব রিল্যাক্স। এখন প্রতিদিন 43 জোড়া আন্তনগর এবং 27 জোড়া কমিউটার সহ মোট 70 জোড়া ট্রেন চলাচল করছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রায় সকল ট্রেনে সঠিক সময় গেছে, শুধু রংপুর এক্সপ্রেস ট্রেনটা, এই ট্রেনটা আসলে রংপুর থেকে আসছিল 45 মিনিট লেটে। লাইন খালি ছিল না, লাইন খালি না থাকার কারণে এবং ওই ট্রেনগুলো ওয়াশপিট হওয়ার কারণে একটু লেট গেছে। রাজধানী বাস টার্মিনালগুলোতে নেই কোনো প্রাণচাঞ্চল্য। বাসে ঢাকা ছাড়া বা আসার যাত্রী সংখ্যা খুবই কম। অনকাজে বাজারগুলো খুবই ড্যাম যাইতেছে, মানে যাত্রীগুলো এখনো আসে নাই। এখন ঢাকামুখী থেকে যাত্রী নেই, যাত্রী এখন কম। আমার যাওয়ার কোনো ছিল না, কিন্তু এখন বাড়ি থেকে সবাই বলছে, আত্মীয় স্বজন বলছে যাওয়ার জন্য। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রবিবার সরকারি অফিস খুলবে, তাই সাধারণ মানুষের যাতায়াতের ধারাবাহিকতা আরও কয়েকদিন চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী 10 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। তারা বলছেন, শিক্ষার্থীদের এ দাবি সম্পূর্ণ অযৌক্তিক। পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিরীক্ষকের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক SM কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে এ তথ্য জানান। এ সময় আরও জানানো হয়, এরই মধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ করে সব কেন্দ্রে পরীক্ষার সরঞ্জামাদি পাঠানো হয়েছে। এর আগে আগামী 10 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা 1 মাস পেছানোর দাবিতে আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। ফিফা র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে 183 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। 2024 সালের ফেব্রুয়ারির পর র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এটাই সর্বোচ্চ অবস্থান। 25 মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ড্র করায় এই উন্নতি হয়েছে জামাল হামজাদের। মূলত বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারতের বিপক্ষে ড্র করায় এই উন্নতি হয়েছে তাদের। 2023 সালে শেষ ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করেছিল বাংলাদেশ। 2023-এর অক্টোবর থেকে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 183 নম্বরে ছিল লাল সবুজ প্রতিনিধিরা। তবে এরপর র্যাঙ্কিংয়ে অবনতি করে তারা। এই মুহূর্তে বাংলাদেশের পয়েন্ট 904.16। র্যাঙ্কিংয়ের শীর্ষে অপরিবর্তিত পয়েন্ট নিয়ে তালিকার 1 নম্বরেই আছে আর্জেন্টিনা। 1 ধাপ এগিয়ে 2-এ উঠে এসেছে স্পেন। ঈদের আনন্দ উপভোগ করতে রাজধানীর প্রেক্ষাগৃহতে ভিড় জমিয়েছেন সিনেমা প্রেমীরা। দর্শকদের প্রেরণা যোগাতে প্রচারণায় অংশ নিচ্ছেন তারকারাও। একসাথে উপভোগ করছেন ঈদের সিনেমা। সুরঙ্গের সময় যে পজিটিভ রিভিউ আমাকে আন্দোলিত করেছিল আমি পেয়েছিলাম, এবং তার থেকে আমার কাছে কেন জানি মনে হয় যে এবার দর্শকের উচ্ছ্বাস আরও বেশি এবং পজিটিভ রিভিউর সংখ্যাও অনেক বেশি। আমি সোফার আপনাদেরই করা নিউজ আমি দেখেছি
অনলাইনে দেখা সৌভাগ্য হয়েছে। আমি সোফার কোনো নেগেটিভ রিভিউ আমি পাইনি দাগি সম্পর্কে। দাগিতে দেখবেন যে প্রত্যেকটা চরিত্র সবাই তার 100% দিয়েছে বলে সিনেমাটা ভালো হয়েছে, ওয়ার্ক করছে, দর্শক পছন্দ করছে। আমার চরিত্র আমি কমপ্লিমেন্ট পাচ্ছি। হাউসফুল হচ্ছে এবং দর্শক টিকিট না পেয়ে ফেরত যাচ্ছে, এই কারণে শোগুলো বাড়ছে। মানে অনেকেই টিকিট চাচ্ছে, দিতে পারছে না, দেখেই ওরা শো বাড়ায় এই কারণে। আমার ছবির ওই অর্থে ব্যাপক হারে আমরা কোনো প্রমোশন করতে পারি নাই। আমার ছবির প্রমোশন করবে অডিয়েন্স এবং সেটা হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী আমরা কেন শো হলের কথা বাদে দিলাম, আমাদের টার্গেটই ছিল আমরা মাল্টিপ্লেক্স। তো নেক্সট 2 দিনের যে স্লটিংগুলো দেখলাম সেক্ষেত্রে দেখলাম যে আমাদের শো টাইম শো কম। এইবার ঈদে সত্যিই একটা সিনেমার ঈদ চলছে, যেটাকে সত্যিই আপনারা দারুণভাবে দর্শকের কাছে পৌঁছে দিচ্ছেন। দর্শক যেটা গ্রহণ করা শুরু করেছে ছবিটাকে, আমার চাওয়া হচ্ছে একটি কর্তৃপক্ষ যাতে ওই জায়গাটাকে পথটাকে সুগম করে দেয়, দর্শক কিন্তু আরও বেশি বেশি করে পৌঁছায়। যদি দর্শক না হতো তাহলে আমি এটা কোনো কথাই বলতাম না আসলে, তার মানে আমাদের ছবি ফেল করেছে। বাট যেহেতু দর্শক দেখছে এবং নিচ্ছে, দ্যাট মিনস এর ভিতরে কিছুটা আছে, তো অন্য দর্শকদের কাছে কেন পৌঁছাবেন, এটাই আমার চাওয়া। আর ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।